মাধ্যমিক পরীক্ষায় 100% কমন। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় 100% কমন। আমি প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় 100% কমন দিতে চলেছি। কিসের উপরে? বাংলা সাবজেক্টের উপর, অর্থাৎ বাংলা সাবজেক্টের রচনা সময়ের উপরে। আমি প্রত্যেক বছর অর্থাৎ 30 থেকে 35 বছর ধরে আমি প্রত্যেক বছরই একটা করে ভিডিও সাধারণত স্টুডেন্টদের দিই, অর্থাৎ একটা করে সাজেশন আমি সাধারণত স্টুডেন্টদের দিই। তাই আমি এবারও তোমাদেরকে এই 26 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য একটা 100% কমন রচনা সমূহ আজকে তোমাদের উপহার দিতে চলেছি। তাহলে চলো আমরা সেই রচনা সমূহ শুরু করি। দেখো, 2026 সালে মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য বাংলা রচনা সমূহ আমি এখানে লিখেই দিয়েছি। মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিককে 100% কমন। 100% কমন কিসের উপরে? সাধারণত রচনার উপরে। এই রচনাটা সাধারণত আমাদের খুবই সমস্যার মধ্যে ফেলে। তাই আমি প্রত্যেক বছরের ন্যায় এবারও সেই সমস্যার সমাধানের জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। তাই এই যে মাধ্যমিক পরীক্ষায় রচনা সমূহ লিখবো, একটা দুটো কথা নয়, অর্থাৎ 400টা শব্দের মধ্যে আমাদের রচনা লিখতে হবে। আর কি বরাদ্দ নাম্বার হচ্ছে 10 নম্বর। এই 10 নাম্বারটা কিন্তু আমাদের নিতেই হবে। তাই আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও হাজির হয়েছি। আমি এবার তোমাদের সেই রচনা সমূহ কি কি তোমাদের সামনে আলোচনা করব। চলো এবার আমরা শুরু করি। দেখো, আধুনিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল, এটা হচ্ছে আমার 1 নম্বর রচনা। এই রচনাটা সাধারণত খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন না, আমাদের আজকে এই দুনিয়ায় অর্থাৎ আমাদের এই পৃথিবীতে ইন্টারনেট কিন্তু আমাদের সব চারিদিকে ছড়িয়ে রয়েছে, অর্থাৎ আমাদের হাতের মুঠোর মধ্যে কিন্তু সেই ইন্টারনেটটাকে নিয়ে নিয়েছি। কিন্তু সেই ইন্টারনেটের ব্যবহারের কিছু সুফল আর কিছু কুফল আছে, তার উপরে সাধারণত আমরা আজকে রচনা দেবো। আর এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার সাধারণত এতটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে তাছাড়া কিন্তু আমরা একটা মুহূর্তেও কিন্তু চলতে পারছি না। কিন্তু তার কিছু সুফল আর কুফল আছে। তাই আমি তোমাদের বলবো সেই সুফল আর কুফলগুলি আলোচনা করব। আর আলোচনা করে আমরা সাধারণত নেব কোনটা? নেব হচ্ছে সুফলটাই নেব। তাই আমরা এই রচনার মধ্যে দিয়ে সাধারণত দেখিয়ে দেবো যে মাধ্যমিক পরীক্ষায় যে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে রচনাটা কতটা গুরুত্বপূর্ণ, আর সেটাই দেখাবো। তার জন্যই সাধারণত এই রচনাটাই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বিশ্ব উষ্ণায়ন 2 নম্বর রচনা। আমার এই 2 নম্বর রচনা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ আজকের পৃথিবীতে সাধারণত আমাদের দেশ তথা সারা পৃথিবী কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের কবলে পড়েছে। তার থেকে মুক্তি লাভ করার জন্য সাধারণত আমাদের যা করণীয় তার ওপরেই কিন্তু একটা রচনা। সেই রচনাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই রচনাটা কিন্তু পরীক্ষায় আসার মতোই। তাই এটাও আমরা পড়ব। তারপরে দেখো, বাংলার ঋতুচক্র। আমরা সাধারণত বাংলার মানুষ, অর্থাৎ পশ্চিম বাংলার মানুষ। তাই আমি তোমাদের সকলকেই বলবো যে এই বাংলার ঋতুচক্র অর্থাৎ বাংলার ঋতুচক্র পর্যায়ক্রমে 6টা ঋতু পর্যায়ক্রমে আসে। সেটা কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এটা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু 2 মাস করে আসে। কিন্তু আমরা যারা শহর অঞ্চলে বাস করি তারা কিন্তু কিন্তু একটু কম বুঝতে পারি। কিন্তু যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু খুব সহজেই এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এর উপরে কিন্তু খুবই গুরুত্ব আরোপ করে। আর আমরা সাধারণত এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু খুবই ভালোভাবে অনুভব করি। কিন্তু তার উপরে বেস করে কিন্তু আমাদের এই রচনাটা লিখতে হবে। তারপরে দেখো, আমাদের পরবর্তী রচনা তোমার জীবনের স্মরণীয় দিন। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে একটা স্মরণীয় ঘটনা থাকে। সেটা কি কি হতে পারে? সেই স্মরণীয় ঘটনার উপরেই কিন্তু রচনা লিখতে হবে। সেই রচনার সমূহের উপরে আসতে পারে সাধারণত আমাদের নিজস্ব একটা অভিজ্ঞতা, কোনো হঠাৎ কোনো ঘটনা। যেমন ধরো, আমরা মাধ্যমিক পরীক্ষায় প্রচুর প্রচুর পরিমাণে নম্বর পেয়েছি। সেই নম্বরটা পাওয়াতে আমাদের জীবনে কিন্তু সেই দিনটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তার উপরে বেস করে আমরা সাধারণত 400 ওয়ার্ডের মধ্যে রচনাটা লিখতে হবে। এই রচনাটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, রক্তদান জীবনদান। এই রক্তদান জীবনদান এর উপরে রচনা লেখাটা কিন্তু খুব সহজ। কিন্তু তার আগে আমি বলে রাখি যে এই রক্তদান জীবনদান অর্থাৎ রক্ত, আমাদের যেমন রক্তটা কেটে গেলে রক্তটা বেরিয়ে যায়, কিন্তু সেই রক্তটার যে কতটা গুরুত্বপূর্ণ একজন মুমূর্ষ রোগীর কাছে দিলে পরে সেই মুমূর্ষ রোগী যখন সুস্থ হয়ে ওঠে তখনই কিন্তু বোঝা যায় যে রক্তের কত গুরুত্ব। তাই আমরা এই
রক্তদান জীবনদান, অর্থাৎ রক্তদান করলে জীবনে কিন্তু আমরা অনেক কিছু বড় কিছু দান করেছি বলে মনে হয়। তার উপরে বেস করে সাধারণত আমরা রচনা লিখবো। তার উপরে সাধারণত দেখা যায় আজকে বিভিন্ন ক্লাব সংস্থা সাধারণত এই রক্ত নেওয়ার জন্য কিন্তু আমাদের করে। আমরা কিন্তু কেউ স্বেচ্ছায় দিই, কেউ কিন্তু ওই পরিস্থিতিটা বুঝি যে না, আমার এই রক্তটাই সাধারণত একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে, তাই আমরা সেটা গ্রহণ করি। আর তার উপরে বেস করেই কিন্তু আমাদের এই রচনা সমূহ, এটাও কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা। আজকে আমরা গ্রাম বাংলার মানুষ যারা সাধারণত বড় বড় শহরে বসবাস করে, তারা সাধারণত অনেক বিষয়ে পারদর্শী থাকে, কিন্তু আমরাও পারদর্শী থাকি, কিন্তু তার মধ্যে থেকে আমরা যে দেশে যেখানে যে অঞ্চলেই থাকি না কেন, তাদের একটা মাতৃভাষা থাকে। সেই মাতৃভাষার উপরে সাধারণত যদি আমরা বিজ্ঞান চর্চা করতে পারি, তাহলে কি হয়, আমার মাতৃভাষা যদি বাংলাই হয়, তাহলে সেই বাংলা বিষয়ে পড়াশোনা করি, অর্থাৎ বাংলার বিষয় নিয়ে আলোচনার মধ্যে দিয়ে সাধারণত আমরা বিজ্ঞান চর্চাটা করলে আমার সেই বিজ্ঞান চর্চাটা কিন্তু খুব ভালোভাবে সফলতা লাভ করে। তাই এই মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা, এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো স্বেচ্ছায় রক্তদান, এইটা একটা দেখো, রক্তদান আমি একটা দিয়েছি যে তোমার জীবনের এই যে রক্তদান জীবনদান, এই 5 নম্বর রচনাটা সাধারণত দেখো রক্তদান জীবনদান এটা একটা। আর এই স্বেচ্ছায় রক্তদান, আমরা সাধারণত পরিস্থিতি বুঝেই রক্তটা দান করি। আর স্বেচ্ছায় দেখো রক্তদান, কোথাও রক্তদানের অনুষ্ঠান যে কোনো ক্লাব বা সংস্থার মধ্যে হয়ে থাকলে সাধারণত লোক উপচে পড়ে। কেন না, স্বেচ্ছায় সে রক্তদান করবে, অর্থাৎ আমরা স্বেচ্ছায় রক্তদান করবো। সেই রক্তটা দান করলে যে কি হবে তার পরিণতি বুঝেই কিন্তু আমরা এই স্বেচ্ছায় রক্তদান করি। এই স্বেচ্ছায় রক্তদান সাধারণত বিভিন্ন সংস্থার মাধ্যমে হয়, আমরা কিন্তু সেখানে হাজির হই। এর উপরে বেস করে কিন্তু 400 ওয়ার্ডের মধ্যে রচনা লেখাটা কিন্তু কোনো ব্যাপারই না। তাই এই স্বেচ্ছায় রক্তদান কিন্তু ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বিজ্ঞান সাধনায় ভারতের অগ্রগতি। আজ আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ তো আমরা আগেই জানি যে এটা একটা মহাদেশের কাজ করে, অর্থাৎ একটা মহাদেশে যা যা আছে আমার দেশেই কিন্তু সেই জিনিসগুলো আছে। তাই ভারতবর্ষকে সাধারণত একটা উপমহাদেশ বলি। আর এই উপমহাদেশের ওপরে, অর্থাৎ যে বিজ্ঞান সাধনায় ভারতের অগ্রগতি, আজকে সেই ভারতবর্ষেরই মানুষ আমরা। আমরা সাধারণত বিজ্ঞান চর্চায় উন্নতি এমন অবস্থায় করেছি যে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। আর পৌঁছেছি বলে আমাদের দেশ আজকে লাফিয়ে লাফিয়ে উন্নতির চরম শিখরে উঠছে। এর উপরে বেস করে সাধারণত আমরা নানা রকম কথা লিখতে পারি। আর 400 ওয়ার্ডে তো সামান্য ব্যাপার, এটা তো লিখতেই পারবো, কারণ আমরা দেখতেই পাচ্ছি বিজ্ঞান সব দিকে, আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত সাধারণত আমরা এই বিজ্ঞানের উপরে নির্ভর করেই বেঁচে আছি। দেখো আমরা যে কথা বলছি, এই কথা বলছি কার সামনে দাঁড়িয়ে, কি মাধ্যমে কথা বলছি, সবই বিজ্ঞানের দান। তা না হলে আজকে আমি তোমাদের সামনে এইভাবে হাজির হতে পারতাম না। এর উপরে বেস করে কিন্তু আমাদের এই রচনাটা, এটা কিন্তু ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো একবিংশ শতাব্দীতে ভারত, অর্থাৎ একবিংশ শতাব্দীতে ভারতবর্ষ পড়েছে। আজকে আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের এই বিজ্ঞান চর্চা থেকে, দেশের উন্নতি থেকে, দেশের প্রতিরক্ষা থেকে, সব দিক থেকেই কিন্তু আমরা অগ্রগতির চরম শিখরে পৌঁছে গেছি। তাই আমরা এই একবিংশ শতাব্দীর মানুষ হয়ে আজকে কিন্তু আমরা কোনো কিছুতে ভয় পাই না। সেই ভয়টাকে দূর করেছে কে? এই বিজ্ঞান। এই বিজ্ঞানের উপরে নির্ভর করেই সাধারণত আমাদের এই যে রচনাটা সমূহ, অর্থাৎ একবিংশ শতাব্দীতে ভারত একদম চরম শিখরে পৌঁছেছে। তাই আমরা এই রচনাটাও কিন্তু গুরুত্ব সহকারে পড়ব। তারপরে দেখো বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। আজকে দেখো আমরা আমাদের প্রয়োজনের তাগিদে, সাধারণতই আমাদের প্রয়োজনের তাগিদে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে বন আর বন্যপ্রাণী সংরক্ষণ, এক শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত যে সমাজে আমরা একটু অন্য চোখে দেখি, তারা কিন্তু কিভাবে দেখো অন্যায় পথে, অর্থাৎ অন্যায় ভাবে আমাদের বন আর বন্যপ্রাণীকে ধ্বংস করছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাই আমাদের এই বন আর বন্যপ্রাণী সংরক্ষণ, আমরা গৃহ নির্মাণের জন্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমরা উদ্ভিদের উপরে নির্ভরশীল, সেই উদ্ভিদকেই আমরা ছেদন করে কিন্তু আমরা সেই সমস্ত জিনিস করছি, কিন্তু তার বিনিময়ে আমরা সমস্ত কিছু, অর্থাৎ 100% তার পরিবর্তে দিতে পারছি না। তাই আমাদের এই বন আর বন্যপ্রাণী সংরক্ষণ কিন্তু করতেই হয়। তাই যদি বন থাকে তাহলে বন্যপ্রাণী থাকবে, আর বন্যপ্রাণী যদি থাকে তাহলে কি আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে, আমরা সুস্থ এবং সবলভাবে জীবনযাপন করব। তাই এই সুস্থ ও সবলভাবে জীবনযাপন করার জন্য সাধারণত আমাদেরকে কি করতে হবে? বন রক্ষা করতে এবং বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। তাই আমরা এই রচনাটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব সহকারে পড়বো। তা না হলে কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের
মানে মানে অকৃতকার্য হতে পারে, হয়ে যাচ্ছি। কিন্তু সেই কৃতকার্য লাভ করার জন্য সাধারণত আমরা এই রচনাটা, কোন রচনাটা, অর্থাৎ এই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করব, তাই জন্য সরকার থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তার উপরে বেস করে সাধারণত দেখো রাস্তার পাশে বৃক্ষরোপণ থেকে শুরু করে অভয়ারণ্য তৈরি করা থেকে শুরু করে আর বন্যপ্রাণীদের থাকার জায়গা অর্থাৎ সুব্যবস্থা করে কিন্তু সরকার আমাদেরকে অগ্রগতির পথে ঠেলে দিচ্ছে। তাই আমরাও কিন্তু তার সঙ্গে একত্রিত হব। তা না হলে কি হবে, আমাদের এই বন আর বন্যপ্রাণী একদিন শেষ হয়ে যাবে। আর যদি বন শেষ হয়ে যায়, বন্যপ্রাণী শেষ হয়ে যাবে। আর আমরা যদি বন্যপ্রাণী যদি শেষ হয়ে যায়, তাহলে আমরাও একদিন শেষ হয়ে যাব। তাই আমরা এই বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের উপরে রচনা কিন্তু অনেক 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 বেশি লিখতে পারবো। তারপরে দেখো 12 নম্বর, জলের অপচয় রোধে সচেতনতা শিবির। দেখো আমরা অন্যায় ভাবে একদম বিনা কারণে কত জল যে আমরা নষ্ট করছি। কিন্তু দেখো আমাদের দেশেরই কোনো কোনো অঞ্চলে সাধারণত জলের জন্য মানুষ হাহাকার করছে, কোথায় না কোথায় চলে যাচ্ছে, কোথায় না কোথায় কি করছে, অর্থাৎ কি না একটু মাত্র জলের জন্য। সেই জলটাকে দেখো আমরা কোনো কোনো সময় এমন ভাবে খরচ করি যেন আমাদের এটা একটা পৈতৃক সম্পত্তি, কিন্তু এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা আমাদের সমবেত সকলের সম্পত্তি। সেই সম্পত্তিটাকে রক্ষা করব আমরা। সেই জন্য সরকার থেকে বিভিন্ন ক্লাব বা সংস্থার মধ্যে দিয়ে সাধারণত এই 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 যে জলের অপচয় রোধ সচেতনতা শিবির গড়ে তুলে কি হচ্ছে, শিবির গড়ে তুললে মানুষকে সচেতন করা যাচ্ছে যে আমরা ঠিক আমাদের কতটা প্রয়োজন জল, সেই জলটা যদি আমরা মেপে খরচ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে সমাধান হতে পারবো। তাই বিভিন্ন সংস্থা ও শিবির তৈরি করে সেখানে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, এবং সরকারও তার সঙ্গে আমাদের সাথে, অর্থাৎ আমাদের সাথে সরকারও রয়েছে। তা না হলে কিন্তু এই এত বড় একটা পদক্ষেপ কিন্তু আমরা নিতে পারতাম না। তাই আমরা এই জলের অপচয় রোধে সচেতনতা শিবির গড়ে তুলেছি। যেই শিবিরের মধ্যে দিয়ে আমরা মানুষকে সেই বুদ্ধিটাই দিতে পারবো যেটা নাকি আমাদের এই জলটাকে অপচয় রোধ বন্ধ করতে পারবো। তাই এর উপরেও রচনাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরা এই যে রচনাগুলো আমরা দিলাম, অর্থাৎ দেখো 1 নম্বর হচ্ছে আধুনিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, 2 নম্বর বিশ্ব উষ্ণায়ন, 3 নম্বর দেখো বাংলা ঋতুচক্র, আর 4 নম্বর দেখো তোমাদের জীবনের স্মরণীয় দিন, 5 নম্বর রক্তদান জীবনদান, 6 নম্বর মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা, 7 নম্বর স্বেচ্ছায় রক্তদান, 8 নম্বর বিজ্ঞান সাধনায় ভারতের অগ্রগতি, 9 নম্বর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, 10 নম্বর একবিংশ শতাব্দীতে ভারত, 11 নম্বর বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, 12 নম্বর জলের অপচয় রোধে সচেতনতা, অপচয় রোধে সচেতনতা শিবির। এই যে আমি 12টা রচনা দিয়েছি, এই 12টা রচনাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কি, এই রচনাগুলোর উপরে বেস করে আমরা সাধারণত অনেক বেশি লিখতে পারবো। তাই আমরা আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের দোরগোড়ায় করা নাড়ছে। তাই আমরা কি করব, আমরা যারা খুব ভালো স্টুডেন্ট, আর মাত্র কটা মাস, আমরা যদি প্রত্যেক মাসে যদি ভালো যারা, অর্থাৎ যারা ধরো 80 থেকে 90% মার্কস মানে পাওয়ার আশা করেছে বা পাবে, তারা সাধারণত 2টো করে রচনা কিন্তু করে ফেলবে মাসে। আর যারা সাধারণত একটু দুর্বল, আমাদের মধ্যে আছে না অনেক ছাত্রছাত্রী একটু দুর্বল, একটু ভয় পায়, বাংলা রচনা অতটা লিখতে হবে। তাই আমি বলবো যে তাদেরও কোনো ভয় নেই, তারা যদি মাসে একটা করে, অর্থাৎ মাসে 2টো করে নয়, মাসে যদি একটা করে রচনা আমরা পড়ি তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারবো। তাই যারা একটু কমা তারা কি করবে, তারা মাসে একটা করে রচনা করবে, আর যারা ভালো তারা তো 2টো করেই করবে। আর যারা সাধারণত কোনো রকম ভাবে অনেক কষ্টে সৃষ্টে পড়াশোনা করো কিন্তু তাদের মধ্যে দেখবেন মেধা আছে, তাদের মধ্যে আমি তাদেরকে ইন্ডিকেট করে বলছি না, আমি এটাই বলতে চাইছি যারা সাধারণত সুযোগ পাচ্ছে না, পড়ার ইচ্ছা আছে কিন্তু সুযোগ নেই, তাদেরকেই আমরা বলবো যে আমরা অন্তত যদি মাসে একটা রচনাও করতে পারি, যদি আমি 2 মাসেও একটা রচনা করতে পারি, তাহলে আমার এই বাছাই বাছাই রচনাগুলোর মধ্যে, এই 12টা রচনার মধ্যে যদি আমি প্রত্যেক মাস অন্তর বা 2 মাস অন্তর একটা করে রচনা খুব কষ্ট করে পড়ি, তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু আসবেই। তো যারা সাধারণত 80 থেকে 85 বা 90 আপ নাম্বার পাওয়ার আশা করছো, তাদেরকে আমি বারবার বলবো এই রচনাগুলো লেখার জন্য কিন্তু কিছু রুলস আমাদের ফলো করতে হয়। আমরা লিখে দিলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা, তাতে কিন্তু ভালো নম্বর আসবে না। আমাদের টার্গেটই থাকবে যে যারা ভালো, যারা
একটু কমা, সবাইয়ের জন্যই বলছি আমি, কিন্তু যারা খুব ভালো তাদের জন্য আরো বেশি করে নেট করছি। কারণ হচ্ছে তাদের পাশ করাটা ব্যাপার না, তাদের হচ্ছে রচনায় ফুল মার্কস নেব। কিন্তু সেই ফুল মার্কস নিতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে খুব সহজেই কিন্তু সেই নিয়মগুলো পালন করতে হবে। সেই নিয়মগুলো কি কি না, আমি তোমাদের একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখাবো। যে উদাহরণের মধ্যে দিয়ে তোমরা যদি দেখো যে এই একটা উদাহরণ, অর্থাৎ এইভাবে যদি আমরা রচনাটা লিখি, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই 8-9 নম্বর পাওয়াটা 10-এ কোনো ব্যাপারই হবে না। তাই আমি একটা ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের দেখাবো যে সেই রচনাটা কিভাবে আমাদের লিখতে হবে। তাহলে দেখো, আমি প্রথমেই চলে যাই যে আধুনিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুফল আর কুফল। তো দেখো, এই রচনাটা লেখার জন্য কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি। আজকে দেখো, ইন্টারনেটের জন্য দুনিয়া হাতের মুঠোয়, কিন্তু দেখো কিছু কিছু মানুষ সাধারণত ইন্টারনেটটাকে কিন্তু অপচয় করে ফেলছে, অর্থাৎ এর অপব্যবহার করে ফেলছে। সেজন্য তাদের কাছে ইন্টারনেটটা কিছু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যারা ধরো এই ইন্টারনেটটাকে খুব ভালোভাবে ব্যবহার করছে তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো যে এর ইন্টারনেটের ব্যবহারের সুফল আর কুফল কিন্তু হাজারো। সেই হাজারো কারণগুলোর মধ্যে আমি যদি এই ইন্টারনেট ব্যবহারের যে পদ্ধতিটা, সেটা যদি আমি একটু দুটো ভাবে দেখাতে পারি, তাহলে দেখো আমরা সেটাই দেখাবো। দেখো, যদি আমি ধরো এই যে ইন্টারনেট, হ্যাঁ, হর্ষই দন্ত নয় টয় আকার র, ইন্টারনেট, দন্ত নয় একার ট, এই ইন্টারনেট। এই ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেটের নেটের ব্যবহার, বয়জ ফলা ব একার র, ব্যবহার, এটাকে যদি একটা হাইলাইটস করি একটা ঘরের মধ্যে দিয়ে, তো কখনো কখনো আমরা ছাত্রছাত্রীরা বলতে পারে স্যার যে তাহলে কি আমরা কি অঙ্ক করতে বসেছি নাকি? না না, আমরা অঙ্ক করতে বসিনি, কিন্তু আমরা কিছু পদ্ধতি অবলম্বন করছি, যেই পদ্ধতির মধ্যে দিয়ে যদি আমরা রচনাটা লিখি, তাহলে কি হবে, রচনাটা খুবই সুন্দর হবে। তো দেখো, আমরা সূচনাতে একটা ভূমিকা বলে দেবো। হ্যাঁ, ভূমিকা, ভূমি, হ্যাঁ, এই ভূমিকা বলে একটা দিলাম। এই ভূমিকাটা দেওয়ার পরে যদি আমরা এই চিত্রটাকে এখানে এই জায়গাটায় দিই, এর ব্যবহারটা, এই ইন্টারনেটের ব্যবহার, এই ব্যবহারটাকে আমরা যদি এনে এটা দুটো ভাগে ভাগ করে দেখাই, তাহলে কিন্তু খুব সহজেই যে আমরা এই ইন্টারনেট ব্যবহারের সুফল আর কুফলগুলি কিন্তু খুব সহজেই দেখাতে পারবো। আর এটার জন্য যে আমাদের প্রচুর সময় ব্যয় করতে হবে তা কিন্তু নয়। এটার জন্য আমরা সাধারণত 1 থেকে 1.5 মিনিট বা খুব বেশি হলে 2 মিনিট যদি আমরা এখানে ব্যয় করি, তাহলে কিন্তু কি হবে, এই ইন্টারনেট ব্যবহারের সুফল আর কুফল বলে দেখানো যাবে। তাহলে যদি আমরা এখানে সুফল লিখি, সু, ফল, সুফল, এটাকে যদি একটা হাইলাইটস করি, আবার এইটা যদি কুফল, হ্যাঁ, কুফল, এটাকে যদি একটা হাইলাইটস করি, তাহলে কি হলো, এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুফল আর এটা হচ্ছে কুফল। এবার দেখো, এই সুফলগুলি কত রকম ভাবে হতে পারে। দেখো, এই সুফলগুলি একটু আমি নিচের দিকে নেমে নিয়ে এসে দেখাই যে এই সুফলগুলি যদি আমাদের কত কিছু হতে পারে। না, এটা যদি আমি আরো 2-3টে ভাগে দেখাই, ধরো এটা দেখালাম যে এটা সাধারণত আমরা ধরো দেখালাম যে এটা ব্যবসা, হ্যাঁ, বুঝে ফেলা ব দন্তস্বর ব্যবসা, এই একটা। আর দেখো, পড়াশোনা, এই পড়াশোনা, পড়াশোনা। আর দেখো, আনুষঙ্গিক, অর্থাৎ আনন্দ দাও, আনন্দ, আ দন্ত ন, দন্ত নয় দয়, এই আনন্দ। এই আনন্দটাকে যদি দেখাই আমি প্রত্যেকটা পয়েন্টের উপরে, দেখো এখানে একটা ভূমিকা দিলাম, ভূমিকা দেওয়ার পরে আমরা তার সুফল দুটো ভাগে ভাগ করে নিয়ে আসলাম, একটা সুফল একটা কুফল। কুফল নিয়ে এসে আমরা এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আর কি আনন্দ দানের জন্য, অর্থাৎ এই আনন্দ দানের জন্য ব্যবসার ক্ষেত্রে দেখো, ইন্টারনেট কিন্তু সব সময় প্রত্যেকটা মুহূর্তে, ব্যাংকে যাও, রেল, ব্যাংক, আর যে কোনো সংস্থায়, বাজারে যে তুমি 5 টাকার জিনিস কিনছো, তাও কিন্তু সেই ব্যবসা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছে। হ্যাঁ, আবার দেখো, পড়াশোনার ক্ষেত্রে আমরা তো পা ফেলতেই পারি না, পা ফেললেই ইন্টারনেট ছাড়া আমাদের কিন্তু একটুও চলে না। তাই আমরা কি করব, এই ইন্টারনেট ব্যবহার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কিছুটা লিখবো। আর আনন্দ, ইন্টারনেটের মাধ্যমে সাধারণত প্রচুর আনন্দ উপভোগ করি, সেই আনন্দের উপরে বেস করি সাধারণত আমরা এটা লিখবো। তো যদি আমরা এই সুফলগুলিকে 3টে ভাগে দেখাতে পারি, এই সুফল একদিকে লিখবো আর একদিকে কুফল লিখবো। সুফলের মধ্যে ব্যবসা,
পড়াশোনা আনন্দ। এর উপরে প্রত্যেকটা বেসে অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টস এর উপরে যদি ৪টে ৫টা করে লাইন লিখতে পারি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবার দেখো এই কুফলের কিন্তু শেষ নেই। এই কুফল দেখো আজকে আমরা দেখো অনেক ছাত্রছাত্রী এই ইন্টারনেটটি ব্যবহারের অর্থাৎ অপব্যবহারের ফলে কিন্তু ডুবে যাচ্ছি। এটা কিন্তু আমাদের এটা ব্যাড হ্যাবিটস। এই এই যে ব্যাড হ্যাবিটস, হ্যাঁ? এই ব্যাড হ্যাবিটস আ ওই যে বলে আকার বয়সী হ্যাবিট। এই ব্যাড হ্যাবিট গুলো কি, কি? দেখো ব্যাড হ্যাবিট গুলো সাধারণত ছাত্রছাত্রীরা পড়াশোনার নাম করে ইন্টারনেট খুলে বসে আছে। বাবা-মা যখনই আসলো তারা কি করলো? ওই যে বলছি পড়াশোনা করছি। কিন্তু আসলে সে পড়াশোনা করছে না। এই একটা ইফেক্ট হয়ে যায়। আবার দেখো আমরা সারাটা দিন, হ্যাঁ? এই যে গান বাজনা, এই গান বাজনার উপরে সাধারণত নির্ভর করে বেঁচে রয়েছি। দেখো কিছু মানুষ আছে যারা সময় কাটে না কিন্তু কিছু মানুষ আছে যারা সাধারণত এই গান শুনেই সারাটা জীবন কাটিয়ে দিল। কিন্তু তাদের ক্ষেত্রে এটা তাদের মনে হচ্ছে ভালো কিন্তু আসলে কিন্তু সেটা ভালো নয়। তারপরে দেখো আমরা যদি আরো একটা দেখি যে আমরা সাধারণত অশ্লীল কিছু জিনিসপত্র দেখি, অশ্লীল কিছু জিনিসপত্র সাধারণত আমরা দেখি। সেই অশ্লীল জিনিসপত্র দেখে আমরা সাধারণত অল্প বয়সী ছেলে-মেয়েরা কিন্তু আজকে একদম ডুবে যাচ্ছে। কিন্তু তাদেরকে আমি বলব তারা যেন ওই পথ পরিত্যাগ করে আবার সুপথে চলে আসে। তাই আমরা এই যে কুফলগুলির উপরে যদি ব্যাড হ্যাবিটস গান বাজনা বা এই যে অশ্লীল কিছু ছবি ভিডিও এই সমস্ত দেখে আমরা ছাত্রছাত্রীরা ডুবে যাচ্ছি, এর উপরে বেস করে যদি আমি অনেকটা লিখতে পারি তাহলে কিন্তু খুব সহজ হবে। তাহলে দেখো আমরা এখানে একটা ভূমিকা দিয়েছি, এখানে সুফল দিয়েছি, এখানে কুফল দিয়েছি। সুফলের ৩টে পয়েন্টস দিয়েছি আর কুফলের ৩টে পয়েন্টস দিয়েছি। এর উপরে বেস করে যদি আমি ৩টে ৪টে করে লাইন লিখি তাহলে দেখো এখানে ৩ ৩ ৬ এই ৬ ৩ ৬ ১৮ লাইন কিন্তু আমাদের হয়েই যাচ্ছে। তারপরে আমরা তার উপরে বেস করে কিছু উদাহরণ দেবো আর ভূমিকাতে আমরা দেব আর আমাদের একটা উপসংহার অর্থাৎ এন্ডস যেটাকে বলবো, হ্যাঁ? এই এন্ডস সাধারণত আমরা দেব একদম সবার শেষে। তার উপরে বেস করে যে আজকে ইন্টারনেট না থাকলে আমাদের কি হতো আর আছে বলে আমাদের কি সুবিধাটা হচ্ছে। তাই আমরা এই ইন্টারনেট ব্যবহারের উপরে যদি রচনা লিখি তাহলে কিন্তু এক্সামিনার প্রথমত কি করবেন? এক্সামিনার প্রথমত রচনা আধুনিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, বাহ! এখানে একটা কি দিয়েছে ইন্টারনেট ব্যবহার, বাহ! এই যে ইন্টারনেট ব্যবহারের একটা হাইলাইটস করেছে। তার উপরে আমি আগে দিয়েছি ভূমিকা, তারপরে ইন্টারনেট ব্যবহারের কি দিয়েছি? ইন্টারনেট ব্যবহার দিয়েছি তাকে সুফল আর কুফল। দুটো হাইলাইটস, এখানে আবার ৩টে করে পয়েন্টস। তো এক্সামিনার সাধারণত প্রথমতই খুশি হয়ে যাবে যে বাহ! এরাও সাধারণত এখানেও বিজ্ঞানটাকে কাজে লেগেছে। অর্থাৎ সব জায়গায় বিজ্ঞান। এর উপরে বেস করে যদি আমরা ৩টে ৪টে কিংবা কেউ ৫টা যদি রচনা লাইন লেখো তাহলে দেখো কত লাইন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এই ইন্টারনেট ব্যবহারের সুফল কুফলের উপরে রচনা লেখাটা কিন্তু কোনো সমস্যাই নয়। তাই আমরা এইরকম একটা পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে কিন্তু রচনা লিখতে আমাদের বেশি সময় লাগবে না। আর যদি এই পদ্ধতি অবলম্বন করো তাহলে কি হবে? তাহলে সাধারণত আমরা এই ১০-এর মধ্যে ৮-৯ তো আশা করতেই পারি। তাই আমরা এই পদ্ধতিটাই অবলম্বন করব আর লেখার চেষ্টা করব। নির্দিষ্ট সময় ধরে লিখব যে প্রত্যেকটা পয়েন্টস এর উপরে যদি আমরা ৩টে ৪টে করে লাইন লিখি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আমরা আর বসে না থেকে খুব তাড়াতাড়ি আজকে থেকেই কিন্তু আমরা এইগুলো ফলো করব। তাই আমি তোমাদের কাছে আবেদন রাখছি যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা সাধারণত এই ভিডিওটা দেখে যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবে। আর কি হবে? আর অন্য যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা সাধারণত একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। তাহলে কি হবে? তোমরা যেমন জানতে পারবে, উপকৃত হবে, আমিও এরকম মজাদার নানান ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরে একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই রচনা হোক বা বাংলা সাবজেক্টের কোশ্চেন পেপার হোক, খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।